সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এবং আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠোপিটের আজকের আয়োজনে। অনেকগুলো প্রসঙ্গই দেখছিলাম কথা বলবার মতো আছে। দেখছিলাম পাঠ্যক্রম কেমন হবে, আগামীর পাঠ্যক্রম সেটি নিয়ে একটা আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো ছিল সেখানে। তারেক রহমান নভেম্বরে ফিরছেন এরকম একটি বক্তব্য জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ নভেম্বরের মধ্যেই। এবং এদিকে আবার হাসনাত সার্জিসরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আলামত দেখছেন, ক্যান্টনমেন্টে ষড়যন্ত্র হচ্ছে এবং 15 সেনা কর্মকর্তাদের নিয়ে যে একটা আলোচনা রয়েই যাচ্ছে তাদের বিশেষ ব্যবস্থাপনায় রাখা নিয়ে, এই মোটামুটি এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমি একটু শুরু করি পাঠ্যক্রম নিয়ে। একটু আগেই সাংবাদিক শুনছিলাম যে কেমন হবে আগামীর পাঠ্যক্রম। সেখানে জামায়াতে ইসলামের নায়েবে আমির, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন রেইনবো, প্লুরালিজম, ট্রান্সজেন্ডার বলবেন, এ সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন, আপনার কোনো অধিকার নেই। আর একজন বক্তা বলছিলেন গান বাজনা শিক্ষা দিলে অপরাধ বাড়তে থাকবে। সালাউদ্দিন আহমেদ বলছিলেন 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতার শিক্ষায় নিয়োগের ব্যবস্থা করবেন। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে শুরু করি। কি মনে হচ্ছে কেমন হবে আগামী পাঠ্যক্রম? ধর্ম নৈতিকতার শিক্ষা তো আছে, এটা তো বহু আগেও ছিল। কিন্তু আহ, যেই শব্দগুলো ইউজ করা হচ্ছে এগুলো তো আধুনিক আহ, মানে আহ, শিক্ষার একটা অংশ, যে মানুষকে সবকিছুতেই সচেতন করা। এটার মধ্যে যৌনতা কোথায়? এখানে আহ, আহ, বিশেষ কি ধর্মবিরোধী কি এমন উপাদান আছে, সেগুলো তো আহ, মানে আরো বিস্তারিত ভাবে যখন নাকি তারা পরিকল্পনাগুলো আনবেন, সেগুলি তখন বোঝা যাবে। এখন তো অনেক কিছুই বোঝা যাচ্ছে না। এটা কি মানে রেইনবো, প্লুরালিজম, ট্রান্সজেন্ডার এই শব্দগুলো কি আপত্তিকর? না, এগুলি তো আপত্তিকর তো। এটা তো বিশ্বব্যাপী স্বীকৃত জিনিস, তো এটা কেন আপত্তিকর হবে? এখন ওনারা কি বলছেন, কি বলতে চাচ্ছেন? বিএনপি তো বাংলাদেশে ক্ষমতায় ছিল, তো তারাও তো এক ধরনের নৈতিকতার সম্পন্ন শিক্ষা। আওয়ামী লীগও ছিল, তারাও এই শিক্ষা দিয়েছে। তারপর যে শব্দগুলো বললেন, সেই শব্দগুলো তো সবাই জানে, সবাই শেখে, এবং এটা শিক্ষা দেওয়াটাই তো উচিত। তো এখানে কেন এটা ধর্মীয় চেতনার বিরুদ্ধে চলে গেল? বাংলাদেশ তো ধর্মীয় চেতনা তো থাকবেই, কিন্তু বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। সুতরাং তার আলোকেই সব আহ, নীতি প্রণয়ন হবে, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, সবকিছু। এর মধ্যে এই ধর্মীয় সুড়সুড়ি দিয়ে মানুষকে পেছনের দিকে ঠেলে দেয়া, এক এক ধরনের আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থার মতন করে ওইদিকে ঠেলে দেওয়ার মতন পরিস্থিতি কেন হবে? এটা এটা তো কোনো কারণ নেই। জি, আমি অ্যাডভোকেট মনজিল মোর্শেদ আপনারও একটু মন্তব্য জানতে চাই। আপনি কি মনে করেন, মানে আপনি সুশীল সমাজের একজন প্রতিনিধি, একজন মানে সচেতন নাগরিক হিসাবে এই প্রশ্নটা, আইনজীবী হিসেবে তো বটেই, আপনি বলবেন আপনি আসলে কি মনে করছেন কেমন হতে যাচ্ছে আগামী পাঠ্যক্রম? এবং সঙ্গীতের সাথে কি ধর্ম নৈতিকতার কোনো মানে সাংঘর্ষিক বলে মনে করেন সঙ্গীত শিক্ষা? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য, এবং আমার সহ আলোচক মোস্তফা ফিরোজ ভাই, যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। দেখুন, এইটি আলোচনা করার আগে আমার মনে হয় ওই আলোচনাটা করা দরকার যে আমার রাষ্ট্র কোথায় আছে। কারণ ওই পাঠ্যপুস্তক আপনার প্রিন্ট তো করবে যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে। তা আপনার রাষ্ট্রের ক্ষমতায় আছে সেটা যদি আলোচনা করেন, তাহলে পাঠ্যপুস্তক নিয়ে আর আলোচনা করতে হয় না। কারণ আপনার একটা জিনিস যে আমরা কিন্তু ধর্মকে আমরা মনে করি যে ধর্ম কিন্তু সামাজিক, কিন্তু মৌলবাদ কিন্তু সামাজিক না। আপনার ধর্মের শিক্ষা কিন্তু নিয়েই আমরা চলি। এই যে আমরা প্রতিনিয়ত প্রাত্যহিক জীবনে যা কিছু করি, একজন মুসলমান হিসাবে আমার ধর্মীয় শিক্ষাটা কিন্তু ম্যাক্সিমামই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। এবং আমরা এখানে যারা আছি সবাই কিন্তু তাই করি, তাই না? এর বাইরে আমরা তেমন একটা কিছু করি না। আর যে কথাটা বললেন যে আমি যতটুকু জানি, আমার ধারণা এর বাইরে কোনো ডাটা কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। শিখলে, সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা সন্ত্রাসী হয় না, তারা দেশপ্রেমিক হয়। এটি তো আমরা জেনে আসছি এতদিন। এবং আমাদের সেই ক্লাস থেকে, সেই ক্লাস 5-6 থেকে তো ধরেন সবকিছু মনে আছে। সেই সময় থেকে যারা গাছ মার্কার সঙ্গে ছিলেন আমাদের সমবয়সী, আমাদের মধ্যে অনেকে সন্ত্রাসী হয়ে গেছে, চাঁদাবাজ, ঘুষখোর, কিন্তু ওরা তো দেখলাম যে ওরা সেই রকম কিছু হয় না। কাজে গান বাজনা শিখলে যে আপনার কিছু খারাপ হবে, এটা আমার ব্যক্তিগত মত না। তবে এটা ওই প্রশ্ন না, প্রশ্নটা হলো আপনার কলকাঠিটা কারা নাড়তেছে। অর্থাৎ পাঠ্যপুস্তক এই যে মুদ্রণ, আপনি জানেন যে এর আগে পাঠ্যপুস্তক মুদ্রণ থেকে
হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাওয়া হয়েছে এবং সে কিন্তু পরবর্তীতে চাকরি থেকে এই সমন্বয়কদের একজন। অতএব ওদের কাছে প্রেস, ওদের কাছে কলম, যা খুশি তাই করবে সেইটাই, কিন্তু এটা নিয়ে এখন আলোচনার কিছু নাই। যতক্ষণ পর্যন্ত নির্বাচনী সরকার, স্থায়ী একটা সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো পলিসি নিয়ে আলোচনার প্রয়োজন হবে না। কারণ স্থায়ীভাবে যখন নির্বাচিত সরকার আসবে, তখন তারা যেটা গ্রহণ করবে সেইটা মনে হয় আমাদের একটা হুম। জরুরি ভিত্তিতে কিন্তু আলাপ করা অ্যাডভোকেট দরকার, মঞ্জুর যে মোর্শেদ, ওনাদের মানে নির্বাচিত পলিসিটা সরকার সঠিক কি বেঠিক। যারা আসতে পারেন, বিএনপি, জামায়াতে ইসলাম, এইবার ইসলামিক দলগুলো, এনসিপির সদস্যরাও ছিলেন, তারাই তো আসলে এরকম টা বলছেন, মানে তাদের বক্তব্যগুলোই আসছে। অতএব তাদের কাছ থেকে কি বোঝা যাচ্ছে যে সামনের আসলে তারা কেমনটা করতে পারেন? কারণ আপনি আপনি দেখেন, এটা বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতিবিদরা ভোটের আগে অনেক কিছু বলে, হ্যাঁ হুম। হ্যাঁ, ভোটের পরে অনেক কিছুই করে না। কাজে এটা সামনে যেহেতু ভোট আছে, সে ভোটের জন্য বক্তব্য হতে পারে। কাজে ওইটাকে আমি অত একটা গুরুত্ব দেই না, কারণ ওইটাও এর আগেও আগের সরকারও ভোটের আগে অনেক কিছু কথা বলেছে, ভোটের পরে সেগুলা থাকে না। এইটা এখন সামনে যেহেতু ইলেকশন আছে, সবাই যার যার ভোটার আকৃষ্ট করার জন্য অনেক কিছু বলবে। হুম। সে কথাগুলো শুনলে অনেক সময় মনে হবে এটা কিভাবে সম্ভব, কিন্তু রাষ্ট্র যখন পরিচালিত হবে তখন অনেক কিছু সম্ভব হবে না, সেটা দেখা যাবে। এবং সবচেয়ে হলো যে সেই জন্য আমাদের দায়িত্ব হলো যে যারা ক্ষমতায় আসবেন তাদের সঠিকভাবে সঠিক লোককে ক্ষমতায় পাঠানো। ওইটির থেকে আমাদের ওই জি, দায়িত্বটা যদি আমরা পালন করি সঠিকভাবে, তাহলে আমার মনে হয় আর দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। জি। ভোটের আগে তো ভালো কথা বলবেনই মোস্তফা ফিরোজ। ভোটের এগুলো কি ভালো কথা? মানে মানুষের জন্য খুব পছন্দসই কথা যে আম নাচ গান আসলে সমাজে অপরাধ প্রবণতা বাড়াবে এবং এইসব, মানে সঙ্গীত শিক্ষক বাদ দিয়ে নৈতিক শিক্ষক বা ধর্মীয় শিক্ষক নিতে হবে। সঙ্গীত শিক্ষক থাকলে কোনো নৈতিকতার সাথে সেটার কোনো সমস্যা হয়ে যাচ্ছে। জাতীয় সঙ্গীত আমরা আমাদের স্কুল জীবনে মনে পড়ে জাতীয় সঙ্গীত গেয়ে তারপরে স্কুল পিটি করে তারপরে ক্লাসরুমে ঢুকতে হতো। থাকবে তো সেই জাতীয় সঙ্গীতের মানে প্রচলন, গাওয়ার প্রচলন থাকবে তো মনে হয়? দেখেন, আমি জামাতের জামাত তো সরকারেও ছিল এক সময়। তো জামাতের বাইরের আহ, কয়েকটা দল নিয়ে আমি শঙ্কিত। এরা যদি কোনো নির্বাচনী জোটে আসে এবং সেই জোট যদি মানে জয়ী হয়, তাহলে বাংলাদেশে কিন্তু আবার ওই যে ধর্মীয় একটা উগ্রতা দিয়ে এটা শুধু সরকারকে পরাস্ত করা না, বিএনপিকেও কুপকাত করা এবং একটা ট্রেন্ডের দিকে নিয়ে যাওয়া, সেই সংখ্যাটা আমি করছি। আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো শুধু নির্বাচনী কথা তা না। কারণ রাজনীতিতে তারা টিকে থাকতে গেলে এগুলোর উপর ভিত্তি করে তারা একটা ব্যবস্থা তৈরি করবে। দেখেন এখন তো মানে আরো 3-4 মাস আগে যদি ট্রেন্ডটা দেখেন, বিভিন্ন জায়গায় হুম। তৌহিদি জনতার ব্যানারে যে সমস্ত, তখন তো নির্বাচন ছিল না, বরং তখন ছিল যে নির্বাচনটা দরকারই নেই, ইউনিট সরকারই থাকুক, ইউনিট সরকার থাকবে, কিন্তু আমরা মাজার ভাঙবো, আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেব না, বিভিন্ন শোরুম উদ্বোধন করতে দেব না, এগুলোকে ধর্মীয় অনৈতিক বলে তারা বেশ একটা জোয়ার তুলেছে এবং সেই প্রবণতা কিন্তু এখনো আছে। এর সাথে নির্বাচন যুক্ত হবে, ধর্মীয় রাজনৈতিক দলগুলো যদি একটা কাঠামোর মধ্যে আসে একটা, তাহলে এটা কিন্তু মাত্রাটা আরো বাড়বে। বাংলাদেশে এখন এক ধরনের ধর্মীয় উগ্রবাদের একটা সম্ভাবনা মাথা চাড়া দিচ্ছে, এটা বাস্তবতা। এই বাস্তবতার বিরুদ্ধে আহ গণতান্ত্রিক শক্তিগুলো আহ এখন দৃশ্যমান যে তারা কিন্তু দুর্বল হচ্ছে। বিএনপি কেন জানি মানে কুলায় উঠতে পারতেছে না, তাকে কোনো কোনো ক্ষেত্রে আপোস করতে হচ্ছে। এটা বিপজ্জনক। গণতন্ত্রটাই আমি মনে করি এখন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। গণতান্ত্রিক শক্তিগুলো আহ কেন জানি নিষ্ক্রিয় এবং দুর্বল, এবং এর মূল কারণ হচ্ছে সবচেয়ে বড় যে গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বাংলাদেশে এখন এই মুহূর্তে নেই। তারা এমন একটা ব্যবস্থার মধ্য দিয়ে আগাইছে যে তারা নিজেদের একটা মানে ধ্বংস করে দিয়ে আসলে হুম। গণতন্ত্রকে বিপদে ফেলছে। আমি আওয়ামী লীগের কথা বলতে যাচ্ছি, সরাসরি নাম ধরেই বলি। এই দলটা গঠনতন্ত্র, তার শাসনতন্ত্র সবকিছু ছিল গণতান্ত্রিক, তারা চলে গেল ফ্যাসিবাদের মধ্যে, স্বৈরতন্ত্রের মধ্যে। ওইটার কারণে যখন কি তারা ধ্বংস হয়ে গেল, তখন কিন্তু আসলে গণতন্ত্রটাই ধ্বংস হয়ে গেল। ওই গণতন্ত্রের ঝান্ডাটা এখন বিএনপির পক্ষে বা অন্যান্য বাম গণতান্ত্রিক দলগুলোর পক্ষে মানে একদম মানে সামনে তুলে ধরা, মানে বা মানে এগিয়ে যাওয়াটা এখন যথেষ্ট পরিমাণ তারা মানে হুম। কি বলে দ্বিধান্বিত, অথবা আহ তারা তাদের শক্তিটা দুর্বল
হয়েছে। তার বিপরীতে কিন্তু ওই উগ্রবাদী শক্তিগুলো বেশ মাথাচাড়া দিয়েছে, এবং সেই শক্তিটা কিন্তু গত 1 বছরে ইউনূস সরকার বিভিন্ন মাজারের আক্রমণ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার মধ্য দিয়ে তারা কিন্তু একটা শক্তি সঞ্চয় করে একটা রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে উঠছে। এখন নির্বাচনের মধ্য দিয়ে এই শক্তিকে যদি মোকাবেলা করা না যায়, তাহলে হয়তো নির্বাচন হবে, একটা সরকারও হবে, কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ আমি অত্যন্ত দেখছি যে অনিশ্চিত দেখছি, এবং জি, আপনি গণতন্ত্রের বলছিলেন যে বিপদটা সবচেয়ে বড় আরো রাজনৈতিক দল ঘনীভূত তারা হচ্ছে। এখন তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়ে তারা ফ্যাসিস্টে পরিণত হয়েছে। আমি একটু এই বিষয়ে মনজুর মোর্শেদ আপনার মত নিতে চাই যে সামনের নির্বাচনে কি কি ফ্যাক্টর হতে পারে, বা ডক্টর ইউনূস কিভাবে সেগুলোকে ফ্যাক্টরে পরিণত করছেন সেই বিষয়ে একটা বিশ্লেষণ শুনছিলাম, কিন্তু আওয়ামী লীগ ফ্যাক্টর আমি এই প্রশ্নটা মাঝে মাঝেই করছি, কারণ সম্প্রতি বেশ দেখা যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যেটি প্রত্যাহার করার আহ্বান তারা জানাচ্ছেন। আওয়ামী লীগের তৎপরতাও দেশে বাড়তে দেখা যাচ্ছে। সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজয় জয় তার একটি সাক্ষাৎকারে তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেটি গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে না, এই প্রসঙ্গগুলো বলছেন। যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেবেন। আসলে কি ইতিহাসের সেরা নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া, নাকি আসলে আওয়ামী লীগ ছাড়া সত্যিই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না? কোনটি আসলে ধন্যবাদ সঠিক হবে? আপনাকে। দেখুন, এই নির্বাচনের কথাটা যদি আমরা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অথবা রাষ্ট্রবিজ্ঞানে এরকম কোনো শিক্ষা বা এরকম কোনো ল্যাঙ্গুয়েজ আমরা পাইনি যে একটা দেশের রাজনৈতিক দলগুলোর কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর কিছু পারবে না, এটিকে গণতন্ত্র বলে। এরকম কোন রাষ্ট্রবিজ্ঞানের ভাষা আপনি পাবেন না। দেশের বিশেষ করে আমাদের সংবিধান যেটা আছে সেখানেও বলা আছে সকলের রাজনৈতিক দল করার অধিকার আছে। এখন আপনার প্রশ্ন আসবে যে হ্যাঁ, এর আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের বেশ কিছু অনিয়ম, গুম খুন, তারপরে গণতন্ত্র ধ্বংস, অনেক অভিযোগ আনতে পারেন, সেগুলো তো বিচার চলছে। কিন্তু সেই কারণে যে একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন, তারা বা তাদের ভোটাররা ভোটই দিতে পারবে না, এটি যদি বলেন তাহলে আপনি কিন্তু আর গণতান্ত্রিক ক্যারেক্টারে থাকলেন না। তাহলে আপনার এই কথাটা যে বলেন তাকে কিন্তু আমি গণতান্ত্রিক মনে করি না, তাকে কিন্তু আমি স্বৈরতান্ত্রিকই মনে করি। কারণ আপনি যদি বলেন যে এখানে আমরা ভোট দেবো, মোস্তফা ফিরোজ শারমিন ভোট দিতে পারবে না, তাহলে এটাকে আমি গণতান্ত্রিক মতামত বলবো না, এটা স্বৈরতান্ত্রিক মতবাদী। কারণ আমরা তিনজন আছি, আমরা তিনজনেই ভোট দিতে পারবো, এটি হলো গণতান্ত্রিক। কিন্তু এর মধ্যে একজন বাদ দিয়ে ভোট দেওয়া হবে, এটাকে গণতান্ত্রিক বলে না। আর নির্বাচনের প্রশ্ন যেটা বলছেন, নির্বাচন হতে পারে, কারণ এর আগে হুম। 14, 18, 24-এর কিন্তু অ্যাডভোকেট নির্বাচন মঞ্জুর হয়েছে, মোর্শেদ বিষয়টা তো সেখানে কিন্তু এরকম। বিএনপি সহ অনেকে জয়েন করে নাই, কিন্তু হুম। সেটাও কিন্তু নির্বাচন। এখন এইরকম নির্বাচন, এই সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানেও যদি এইরকম হয়, এখন হবে কিনা এটাও এখনো নিশ্চিত না। কারণ আপনি যেভাবে বিতর্ক হচ্ছে, এই এনসিপি নির্বাচনে যাবে না অলরেডি বলে দিয়েছে, যদি তারা সংবিধানের ঘোষণাটাকে এইটাকে না দেওয়া হয় যে এটি সংবিধান, তাহলে তারা হুম। নির্বাচনে যাবে না। তো এই এই সমাধান আপনি করেন না আগে, তারপরে নির্বাচনের প্রশ্ন, তারপরে যদি নির্বাচন হয়, এই যারা ক্ষমতার পরিবর্তন করেছেন সবাই নির্বাচনে যাবে, ওকে। তারপরে তো সেটা কত পার্সেন্ট, সেটা ধরেন একটা বড় অঙ্ক, কিন্তু সেখানে তারা বঞ্চিত হবে। সেটাকে তো আপনি পূর্ণ গণতান্ত্রিক বলতে পারবেন না। সেটা সজীবদের জয় বলেছে দেখেই আমি বলছি তা না, ওটা তার আগেও আমি বলেছি, এবং এটা হুম। বিশ্বব্যাপী সবাই বলবে যারা গণতন্ত্রকে জানেন, যাদের কোনো এই নির্বাচনে পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই, তারা অবশ্যই বলবেন যে গণতন্ত্র মানে দলের ইনক্লুসিভ, যেটাকে বলে যে যে দল আছে সমস্ত দলই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা আলাদা জিনিস, তাই না? যার বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে, গ্রেপ্তার হবে। নির্বাচন করতে আসলে আপনি গ্রেপ্তার করবেন, জেলখানায় বসে তো অনেকে নির্বাচন করে। আর জনগণ যদি আপনাকে ভোট দেয়, সেখানে তো আমার কিছু বলার নাই, গণতন্ত্র তো সেইটাই। কিন্তু আপনি কি বলতে পারবেন যে না, আমাদেরকে আজকে ধরেন এই ছাত্ররা যে পরিবর্তন করলো, এখন যদি জনগণ যদি ছাত্রদেরকে ভোট না দেয়, তাহলে কি আপনি বলতে পারবেন যে না, এটা গণতন্ত্র হয় নাই? এটি যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে আমাদের বিশ্বব্যাপী যে রাষ্ট্রবিজ্ঞান, গণতান্ত্রিক ব্যবস্থা যা কিছু প্রচলিত আছে সবকিছুকে উল্টিয়ে ফেলা হবে। তো সেটি তো আর সবাই গ্রহণ করবেন না। আপনারা আলোচনা করতে পারেন, কিন্তু আলোচনায় তেমন কোনো ফলাফল আসবে না।
জি, বিএনপির পক্ষ থেকেও আহ্বান জানানো হচ্ছে সব দলকে নির্বাচনে আসার, কিন্তু অবশ্য প্রথমে এই দলটিকে বাইরে রাখা হয়েছে, আরও কিছু দল বাইরে থেকে যাবে বলেই আভাস পাওয়া যাচ্ছে। একটু মোস্তফা ফিরোজ, আপনার কাছে যদি এই প্রসঙ্গে ছোট্ট করে কোনো মন্তব্য থাকে যোগ করবেন আপনি। সাথে সাথে তারেক রহমান এই আসছেন, শীঘ্রই আসবেন, কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম, এখন শুনছি সালাউদ্দিন আহমেদ বলছেন নভেম্বরের আগেই বা নভেম্বরের মধ্যেই তারেক রহমান ফিরবেন। আপনি আসলে প্রশ্নটা এখানে করতে চাই যে তারেক রহমান এতদিন ফিরতে পারছেন না বা ফেরেননি, তার পেছনে তার একটা নিরাপত্তার কথা আমরা শুনতে পেরেছি যে এখানে নিরাপত্তার সংকট আছে। আসলে পরিস্থিতির কি পরিবর্তন হচ্ছে বা নভেম্বরে হবে যে এতদিন আসতে পারছিলেন না, নভেম্বরে বা তার মধ্যে আসতে পারবেন, সেটা কি বুঝতে পারেন? হয়তো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই আহ, তারেক রহমান হয়তো মানে সময় নিয়েছেন। এর মধ্যে তার একটা লম্বা গ্যাপ আছে, নিরাপত্তার ব্যাপারটা তো অবশ্যই আছে। কারণ যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি দল পরিচালনায় এখন সেভাবে সক্ষম না। সুতরাং এক নম্বর ব্যক্তি, তার সিকিউরিটির ব্যাপারটা তো আছে। সেই সিকিউরিটির ব্যাপারটার জন্য গত 2 মাস ধরে, আমি জানি গত 2 মাস ধরে নানা রকম চেষ্টা দলের পক্ষ থেকে করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেছেন লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার জন্য বুলেট প্রুফ বাস এবং একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে হয়েছে। এইসব প্রস্তুতি সম্পন্ন। তারপর নিরাপত্তা ব্যবস্থাটা কেমন হবে, এটা কি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভরশীল থাকবে নাকি ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাটা গড়ে তুলবে, এইসব প্রস্তুতি নিতে আমার ধারণা যে দেরি হয়েছে। এছাড়া অন্যান্য যে কর্মকাণ্ডগুলো, সেগুলো কিন্তু প্রতিদিন আমার ধারণা যে তারেক রহমান বোধহয় 8-10 ঘন্টা তিনি ওই জুম মিটিং এর মধ্যেই থাকেন, এবং বিভিন্ন জেলা, থানা, উপজেলা কোনো কিছু কিন্তু বাদ দিচ্ছেন না। তো বাংলাদেশে আসলেও কিন্তু তার পক্ষে কিন্তু প্রতিদিন একেবারে মানে সারাক্ষণ নেতা কর্মীদের মুখোমুখি হওয়া সম্ভব না। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি যেভাবে যুক্ত হতে পারবেন, ওই বাংলাদেশে আসলেও কিন্তু একই কাজটাই করবেন। তারপরও একটা ফিজিক্যাল প্রেজেন্স, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা এবং নিজের প্রার্থিতা চূড়ান্ত করা, এগুলির জন্য একটা প্রয়োজন। সম্ভবত এটা এখন শেষ প্রান্তে চলে আসছে বলে তারেক রহমান আর নভেম্বর মাস ক্রস করবে না, মধ্য নভেম্বরের মধ্যেই আসবেন বলে বিএনপি নেতারা আশা করেন। আর এর আগের যে কথাটা আহ, আলোচনা হচ্ছে, যে হুম। আসলে বিষয়টা আওয়ামী লীগ মানে শেখ হাসিনা না, বিএনপি মানে তারেক রহমান, খালেদা জিয়া না। বিএনপি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। বিষয়টা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের, মনে করেন 2 লাখ লোক অপরাধ করছে, আপনি তাদেরকে বিচার করবেন। দেখেন, যেই যুক্তিতে আগে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেনি, যে জামাতের যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করেছে, কিন্তু দল তো অপরাধী হতে পারে না। কারণ দলটা হচ্ছে মানুষের একটা গণতান্ত্রিক অধিকার, যে আমি দল করব, আমি ভোট করব, সভা সমাবেশ করব। এখন আওয়ামী লীগের শেখ হাসিনার কারণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থক সবাইকে যদি আপনি নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রেখে যদি বলেন যে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হলো, এখন বিদেশিরা চাপ দিচ্ছে কি দিচ্ছে না সেটা বড় কথা না। আপনার রাষ্ট্রবিজ্ঞানের আহ, কি বলে, ব্যাখ্যাটা কি বলে, সংজ্ঞাটা কি বলে, সেটা আপনাকে নিজের থেকেই বলতে হবে। যে এখন আমেরিকা চাপ দিচ্ছে না বলে ও আচ্ছা, কেউ তো চাপ দিচ্ছে না, শুধু ভারত বলতেছে, আচ্ছা ভারত তো বলবেই, সুতরাং আমি এটাকে জায়েজ করে ফেলবো, এটা কিন্তু আহ উচিত না। কারণ আপনি একটা উদাহরণ যদি তৈরি করেন, তাহলে পরবর্তীতে কিন্তু আবার তাই হবে। ধরেন আর একটা গণ অভ্যুত্থান হলো 20 বছর পরে বা 15 বছর পরে, তখন তো আবার হবে যে এখন যারা যারা রাজনীতিতে ক্রিয়াশীল তারা সবাই নিষিদ্ধ, তারা সবাই বাদ। তখন আবার 14 দল নিজেরা নিজেরা বলবে যে এটাই গণতন্ত্র, এটাই নির্বাচন, এটাই হচ্ছে সবার কাছে মেনে নিতে হবে। এইভাবে তো হয় না, এটাতে একটা সমাধানে আসতে হবে। যেটা, যে কাজটা আওয়ামী লীগ করতে পারেনি, সেই কাজটা, সেই একই ধারাটা, সেই উদাহরণটা, সেই অন্যরাও যদি প্রতিষ্ঠা করায়, তাহলে তো এটা পাল্টাপাল্টি হয়ে গেল। এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করা, রাজনৈতিক ভাবে আপনাকে নিশ্চিহ্ন করতে হবে। দেখেন, আজকে সালাউদ্দিন আহমেদ একটা ভালো কথা বলেছেন, যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। তার মানেটা কি? এবং রাজনৈতিক ভাবে এটা ঐক্যবদ্ধ হইতে হবে। তিনি ইঙ্গিতটা দিচ্ছেন এই কারণে যে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। এখানে বলেননি যে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে, অধ্যাদেশ জারি করতে হবে, নির্বাচনে আনা বন্ধ করতে হবে, এই কথা কিন্তু বলেননি। তিনি রাজনৈতিক আহ, পরিস্থিতিকে
বা শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে তাকে অপ্রাসঙ্গিক করে তোলা, সেই ইঙ্গিতটা দিয়েছেন। এবং এটাই কিন্তু মানে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আপনাকে এইটাকেই প্রতিষ্ঠিত করতে হবে। অন্য কোনো পথে গেলে যে মানে তার ফল ভালো হয় না, এটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজে প্রতিষ্ঠা করে গেছে, হুম। যে কিন্তু আসলে কি অন্য অপ্রাসঙ্গিক পক্ষকে করবার রাজনীতিতে নিষিদ্ধ করে যে হুম, আসলে শেষ পর্যন্ত একটা বড় বিপর্যয় হয় নিজের, সেটা তো প্রমাণিত হয়েছে। তাই একই কাজটা আমরা কেন করব, সেটাই হলো প্রশ্ন। জি, এটাও একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে অপ্রাসঙ্গিক কি করা যাচ্ছে রাজনৈতিকভাবে? কারণ যে কোনো না, আলোচনায় করা যাচ্ছে না তো। রাজনীতিবিদরা সবসময় বরং নিজেরা আওয়ামী ভুল লীগেরই করার উদাহরণ কারণে। দিচ্ছেন, ফ্যাসিস্টই বলে যাচ্ছেন। মানে আগে যেমন আওয়ামী লীগের আমি শুনতাম যাবতীয় কিছু ষড়যন্ত্র, এমনকি ভবন ধসলেও বিএনপির কর্মীরা সেখানে হরতালকারী নারা দিতে পারে, এরকম একটা মানে যে কোনো কিছুতে বিএনপি এবং জামাতকে টানা হতো। এখনো দেখছি তো মনে হয় যে সব আলোচনায় রাজনীতিবিদরা ভুল আওয়ামী লীগের নামটি বলেই বা ফ্যাসিস্ট। ভুল আহ, রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে বরং আওয়ামী লীগ এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে সাম্প্রতিক সময়। এবং আমার বিশ্বাস, যদি একটা মুক্ত আবার নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয়, আওয়ামী লীগ মানে না জিতলেও তারা তো বিরোধী দল তো হবেই, এবং একটা শক্তিশালী বিরোধী দলের পর্যায়ে চলে আসবে। এবং এটা জি, গত 1 বছরে তরুণদের ব্যর্থতা, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে এটা হয়েছে। এই কারণে আমি বারবার বলি যে আপনি রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে, অন্য কোনো জি, ভাবে আপনি মোকাবেলার চেষ্টা করলে সেটা হিতে বিপরীত হবে। অনেক ধন্যবাদ। আপনিও কি মনে করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ যে আওয়ামী লীগ খুবই জনপ্রিয় দল হয়ে উঠছে, এবং যে মুস্তফা ফিরোজ যে পর্যবেক্ষণটা একদম সবশেষ দিলেন, এটি নিয়ে একটু ছোট্ট করে 2 লাইন শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, মোস্তফা ফিরোজ ভাইয়ের সঙ্গে আমার বক্তব্য তো দ্বিমত হওয়ার সুযোগ নাই, কারণ গত 15 বছর হয়তো একই স্টাইলে আমরা কথা বলেছি, তাই না? এর আগেও আমার কথা মোস্তফা ভাইয়ের কথার মধ্যে খুব পার্থক্য হয়নি, কারণ আমরা তো আসলে দলীয় দৃষ্টিভঙ্গি বা অন্ধত্ব বা কোনো সিঁড়ি বাওয়ার জন্য তো কথা বলি না। কাজে সেক্ষেত্রে আমাদের কথার অমিল হবে না। উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন। আমিও মনে করি যে আপনি এই যে কথাটা বললেন যে আপনার যখন পরিবর্তন হয়েছে, আপনি কি জানেন এই পরিবর্তনের পিছনে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ছিল? এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি দেখেছি। এবং কেন ছিল? কারণ হলো যে হাইব্রিডরা বা আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড চলছিল, সেটা রুল অফ ল বলেন, গুম খুন বলেন, অনেক কিছু ব্যাপারে তারা ছিলেন না যে না এটা চলতে পারে না রাস্তায়, এবং যার কারণে তারা রাস্তায় ছিলেন। কিন্তু এই পরিবর্তনের পরে তো তাদের প্রত্যাশা ছিল যেটা আওয়ামী লীগ করেছে ওনারা এটা করবেন না। কিন্তু এই লোকগুলো দেখলেন যে হঠাৎ করে ওনারা আরো হুম, বেশি এক গ্রেড বেশি করছেন। এবং সাথে সাথে যখন আপনি দেখবেন যে যখন বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙলো, বঙ্গবন্ধুর মুরালকে প্রস্তাব করে দিল, ওই সাথে সাথে ওই লোকগুলা সাথে সাথে টার্ন আউট হয়ে গেছে। তারা আর এই সরকারকে মেন্টালি সাপোর্ট করে নাই। কিন্তু এটা যদি তারা না করতেন, তারা যদি সঠিকভাবে যে রাষ্ট্র যেভাবে পরিচালনা করে মানুষের যেভাবে প্রত্যাশা ছিল সেইভাবে যদি করতেন, তাহলে ওই সাপোর্টটা এখনো আওয়ামী লীগের পক্ষে যেত না। কেন, তারা তো একসময় তো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের দলের সরকারকেই তারা পরিবর্তন করতে চেয়েছে, তাই না? এখন হুম, আজকে যে মোস্তফা ভাই বলেছেন, এটা তো আপনার আপনার মিডিয়ায় তো গতকাল কি বলা হলো যে কত পার্সেন্ট লোক এখন চলে আসছে যে তাদের সমর্থক, তাতে তো মেজরিটি দেখা যায় 57 না জানি কত বলেছে। এবং আপনারা যা করছেন, আপনারা যদি এটা প্রমাণ করতে না পারেন যে গত সরকারের সময় যে ভুলগুলো করেছে আমরা সেই ভুলটা করি না, এইটা যদি আপনারা দেখাইতে পারেন, করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজ আস্তে আস্তে ডিগ্রেড হবে, কমবে, ডেইলি 1% করে কমবে, এটা বাড়বে না। এবং সেই লক্ষণেই কিন্তু আমরা যাচ্ছি। এখন পর্যন্ত আমরা রাজনীতিতে বলবো যে আমরা কিন্তু একটা নিম্নচাপে আছি। কারণ আপনি জানেন যে আমাদের বঙ্গোপসাগরে যখন নিম্নচাপ হয়, তখন হঠাৎ করে কিন্তু বলা যায় না যে ঝড়টা কি চট্টগ্রামে আঘাত হানবে না কলকাতায় হানবে। এইটা কিন্তু একটা পর্যায়ে এসে তখন নিশ্চিত হওয়া যায় এই নিম্নচাপটা কক্সবাজারের পটুয়াখালীরা বা কলকাতায় আঘাত আনছে। আমরা এখন নিম্নচাপে আছি, কারণ রাজনৈতিক দলগুলো যারা এই কথাবার্তা বলছেন, বিশেষ করে এই সরকার সমর্থিত যারা রাজনৈতিক দল, তারা তো সবাই সরকার সমর্থিত, তারা যেভাবে কথা বলছেন তাতে বড় ধরনের একটা বিপদ আপদ আমি দেখছি। কারণ একজন আরেকজনকে কিন্তু মারাত্মক ভাবে আপনার অনেক ধরনের কথা বলছেন, যেটা তাদের মধ্যে বিরোধ আরো আস্তে আস্তে দানা বাঁধবে। এবং ইতিমধ্যে দেখেছেন যে স্বাক্ষরটাই কিন্তু একদল করে নাই। এবং আজকে হুম, তো আমি দেখলাম যে আজকে কমিশনের সঙ্গে আলাপ হয়েছে, তারপরে এনসিপির যে একটা প্রেস মিডিয়ায় কথা দেখলাম, সেই কথাটা শুনে তো আমার কাছে মনে হলো যে আমরা অনেক অত্যন্ত গভীর একটা
খাদের মধ্যে পড়ে যাচ্ছি। কারণ বলা হচ্ছে যে আপনার এই যে সনদ, এটাকে সংবিধান হিসেবে ঘোষণা দিতে হবে। দেখেন, যদি এই কথাটা একটা রাজনৈতিক দল বলে, তাহলে যে কথাটা কিন্তু বিএনপি আগে মানেনি। বিএনপিও বলছে যে সংবিধান দেশে প্রচলিত আছে, মুক্তিযুদ্ধের সংবিধান আমরা ফেলে দিতে পারবো না, এটা কিন্তু বলেছে বিএনপি আগে। তারা তো একটা বড় শক্তি, আর ওনারাও এখন একটা মনে করেন বড় শক্তি। সেক্ষেত্রে যদি এই শক্তিগুলো ভাগ হয়ে যায়, যদি একজন একজনের বিপক্ষে নেমে যায়, তাহলে আমরা ওই নিম্নচাপের রাজনীতি এসে কোথায় আঘাত আনবে এটা আমরা বলতে পারবো না। এবং যে জি, ভাগ হবে নাকি জিজ্ঞেস জোট করছিলেন হবে? যে তারেক জিয়া কেন আসছে না, হ্যাঁ, আমি হ্যাঁ। মনে করি যে এই রাজনৈতিক জটিলতা, এই রাজনৈতিক প্রেক্ষাপট, যে রাজনীতি কোন দিকে যাবে সেইটি নিশ্চিত না হওয়া পর্যন্ত উনি এসে কি করবেন? উনি এসে তো আবার একটা বিপদে পড়বেন কিনা সেটাও একটা চিন্তা করছেন। যদি শিডিউল দেওয়া হয়, নির্বাচন একদম ক্লিয়ার হয়ে যায়, নির্বাচন হচ্ছে, নিশ্চয়ই তখন উনি আসবেন, এবং সেইভাবেই তো উনি বলেছেন যে আসবেন। জি, মানে কোন দিকে যাচ্ছে রাজনীতি, ভাগ হয়ে যাবে কিনা, সেই জন্য সেখান থেকে আমি আসলে প্রশ্ন উঠলাম, ভাগ হবে নাকি আবার জোট হবে? কারণ সালাউদ্দিন আহমেদ আজকে বলছেন, আমি মুস্তাফা ফিরোজ আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে 200 আসনে প্রার্থী চূড়ান্ত হবে, এই মাসের মধ্যে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হবে। আর জোটের আলোচনাও চলছে, এনসিপির সাথেও রাজনৈতিক যোগাযোগ আছে। আবার এনসিপি বলছে যে জুলাই সনদ এর আইনি ভিত্তিতে যারা সাথে থাকবে সেটি জামায়াত হলে জামাতের মানে জামাতের সাথে তারা 2 পা এগিয়ে যাবে, যদি বিএনপি আসে বিএনপির জন্য তারা 2 পা এগিয়ে যাবে। এই হচ্ছে সমীকরণ। আবার এদিকে জামাত তো তাদের নিজেদেরকে এনসিপির বাপ দাবি করে বসেই আছে। আমার মনে আছে মির্জা আব্বাস, আপনাদের সবারই মনে আছে, আসলে মির্জা আব্বাসও বলেছিলেন যে বাপের আগে ছেলে হাঁটলে সমস্যা। মানে আসলে এনসিপি কোন বাপকে নির্বাচনের আগে বেছে নেবে, বা যদি যদি এটি ভালো না শোনায় তাহলে এভাবে যদি বলি কার সাথে জোটে যাবে, এরকম কি কোনো সমীকরণ এখন বুঝতে পারছেন? এনসিপি নিজেরা আসলে বুঝতে পারছে না যে তারা আসলে কি করবে, কোন দিকে যাবে। কিছুটা বিভ্রান্তি আছে তাদের মধ্যে, নিজেদের মধ্যে মতানৈক্য আছে। আহ একটা অংশ মনে করে যে জামাতের সঙ্গে গেলে লাভবান হবে, আর একটা অংশ মনে করে বিএনপির সঙ্গে গেলে লাভবান হবে। আবার আর একটা মত আছে যে না, আমরা কোনো অংশেই যাব না, আমরা একটা নির্বাচনী জোট করব। তো ফলে এখন এনসিপি খুবই দোদুল্যমান অবস্থার মধ্যে। এখন এমন না যে তার একটা খুব ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে, যেটা সার্জিস আলম বলছিলেন যে সংসদে তারা যদি সরকারে নাও যায়, কিন্তু তারা একটা ফ্যাক্টর হবে, তারা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। সেই অবস্থাও কিন্তু এখন নেই তাদের, এবং এটা খুবই ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। তো ফলে এখন তারা অস্তিত্ব রক্ষা করার জন্য তাদের আন্দোলন করা, বিভিন্ন বিতর্ক তোলা তোলা এগুলি এগুলি জুলাই সনদের ব্যাপারটা তো পরিষ্কার, কারণ জটিলতা তো নাই। কমিশন আহ, সুপারিশ করবে কয়েকটা সরকারের কাছে, এবং সরকার সেটা বাস্তবায়নের আহ, দিক বিবেচনা করবে। তো সুতরাং বাস্তবায়নের বিষয়টা একটা দিক নির্দেশনা থাকবে। তো সেই প্রেক্ষিতে এখন এনসিপি জুলাই সনদ স্বাক্ষর না করে রীতিমতো একটা গর্তে পড়ছে। এখন গর্ত থেকে ওঠার জন্য তারা চেষ্টা করছে, যেমন শাপলা না নিয়ে যেমন তারা যুদ্ধ করছে, এখন ওই জুলাই সনদ নিয়ে তারা যুদ্ধ করছে। কিন্তু এই যুদ্ধগুলোর পেছনে মানুষের কোনো সমর্থন নেই, তাদের নিজেদের কিছু গো ধরে তারা বসে আছে। এগুলোকে জাস্ট একটু স্নেহ ভালোবাসা মায়া মমতা, ছোট মানুষ এইভাবে সরকার বা তার প্রতিষ্ঠানগুলো দেখছে, এছাড়া অন্য কোনো কিছু নেই। এমনি জুলাই সনদে আহ যদি স্বাক্ষর করে, স্বাক্ষর করার পর তখন এনসিপি কি থাকবে? নির্বাচন। নির্বাচন কিভাবে করবে? কার কাছে যাবে? বিএনপির কাছে যাবে? কি আসন দেবে? জামাত কি আসন দেবে? যে আসন দেবে সেই আসনই তো লস। এটা যদি 5টা আসন দেয়, 5টা আসনে জিতে আসার মতন ক্ষমতা নেই। তারপর নিজের প্রতীকে নির্বাচন করতে হবে, মানে সেইটা আরো ঝুঁকির মধ্যে পড়বে। ফলে বিএনপির মানে এনসিপির প্রাসঙ্গিকতাটা কিন্তু এখন খুব ঝুঁকির মধ্যে পড়ছে, এবং এটা তারা নিজেরাও জানে। জানে বলেই কিন্তু তারা একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতেছে, যে ইস্যুটা ধরে আবার তারা সরগরম হবে। কিন্তু আমার ধারণা যে এগুলো তো একবারই ঘটে, বারবার তো ঘটে না। ফলে যথেষ্ট বেকায়দায় আছে এনসিপি, এবং তাদের মধ্যে মতদ্বৈততা আছে। এক ধরনের কি করবে, কোন দিকে গেলে ভালো হবে, জামাতের ট্যাগ লাগাবে নাকি বিএনপির ট্যাগ লাগাবে, যেটাই লাগাবে না কেন তাদের অস্তিত্বের জন্য এটা বেশ হুমকি। কারণ কতক্ষণ পর্যন্ত এনসিপি নিজেরা নিজেদেরকে ধরে রাখতে পারবে এটা কিন্তু বলা খুব মুশকিল। ফলে আমরা নির্বাচনের আগেই একটা রূপান্তর দেখতে পারবো এনসিপির।
কিন্তু তারা আবার একটা বিষয় দেখতে পাচ্ছে, তারা দেখতে পাচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলামত চলছে। হাসনাত আব্দুল্লাহ বলছেন, তিনি বলছেন ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে, কাকে জেতাবে কাকে হারাবে। আমি আপনাদের দুজনের কাছেই আসলে এটি শুনতে চাই, অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, ক্যান্টনমেন্টে বসে বসে কি এই বাস্তবতায় মানে এই ষড়যন্ত্র করা সম্ভব, বা কে জিতবে কে হারবে, কাকে জেতানো হবে কাকে হারানো হবে, এটা ঠিক করা সম্ভব? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলামত হাসনাত আব্দুল্লাহ দেখছেন আপনি? দেখুন, যারা এনসিপি তৈরি করেছেন তারা কিন্তু ছাত্রত্ব শেষ করেছেন জাস্ট ইমিডিয়েট। তাদের কিন্তু কিন্তু অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু যা হয় সেটি হচ্ছে। কারণ হলো এটা অভিজ্ঞতা লাগে, রাজনীতিতে অভিজ্ঞতা লাগে, এবং অথবা অভিজ্ঞ লোকের সাজেশন নিতে হয়, তাই না, কনসালটেন্সি নিতে হয়। তো ওনারা যা করছেন সেগুলো একজন ইয়াং বয়স হিসেবে যেভাবে করার কথা সেভাবেই করছেন, কারণ ইয়াং বয়সে তো স্টেবিলিটি থাকে না। যা বলছেন এটি যদি হয়, এই কথা যদি বলেন, তাহলে কি দাঁড়ায়? তাহলে আপনি আওয়ামী লীগের আগের সরকারকে আপনি অপোজ করবেন কি কথা বলে? কোনো সুযোগ থাকে কোনো কথা বলার? কোনো সুযোগ তো থাকে না। আপনি বলছেন যে আর্মি ক্যান্টনমেন্টে বসে একটা নির্বাচন, মানে নির্বাচনে যে আসবে আর্মি ক্যান্টনমেন্টের ফলাফলে আসতো। তো এই কথা যদি বলেন, তাহলে আগে 15 বছরের নির্বাচনেও তো একই অভিযোগ করছিলেন আপনারা। তা আপনারা তো একই তালের মধ্যে পড়ে গেলেন। তাহলে আপনি তার বিরোধিতা করবেন কিভাবে? আপনি মুদ্রার অপিঠ হবেন কিভাবে? তো মুদ্রার একই পিঠ হয়ে গেলেন আপনারা। এই কথাগুলো বলার মাধ্যমে না নিজেদের নিজেদের অবস্থান দুর্বল করছেন, এবং নিজেরা নিজেদের অবস্থান আপনার দৃঢ় করছেন। যেটা বলেছেন মোস্তফা ফিরোজ, ঠিকই বলছেন। সেটা হলো যে নির্বাচন যদি হয়, এনসিপির যারা আছেন, ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন হলে কোনো, এই আপনার মিডিয়ায় যত টকশো শুনি, কোনো বক্তা বলেন না যে এনসিপির একটা ছেলে সে নির্বাচনে জিতে আসতে পারবে। এটা হলো তার প্র্যাকটিক্যাল অবস্থা। তো তারা তো নির্বাচনে তাদের কোনো বেনিফিট নাই আছে। বলেন, একটা সংসদ সদস্য যদি না হইতে পারে তাহলে সংসদ থেকে তারা আউট হয়ে গেল না? তাহলে সেখানে তাদের লাভ কি? এই জন্য তো নির্বাচন নিয়ে এত মোড়ামুড়ি চলতেছে। নির্বাচন নির্বাচন যাতে না হয়, না হলে সুবিধা, কারণ যারা ক্ষমতায় আছেন তারা থেকে যাবেন। এখন উপদেষ্টা আছেন, আপনার ফ্ল্যাগ চালাচ্ছেন, ভালো ভালো বাড়ি পাচ্ছেন, তারপরে টাকা পয়সা পাচ্ছেন, সবকিছু ক্ষমতা তাদের। অর্থাৎ নির্বাচন না হলে খুব ভালো, এটা একটা বড় অংশ আছে। এবং সেখানে এর মধ্যে এনসিপিও আছে, যার ফলে দেখবেন নির্বাচনের প্রশ্ন আসলেই তারা বিভিন্ন বাধা দেয়। এই বিচার শেষ হইতে হবে, সংস্কার শেষ হইতে হবে। তো সংস্কার করতে তো 10 বছরও লাগতে পারে, তাই না? এই সমস্ত বিষয়গুলো তারা বিতর্কগুলো কেন আনে? ওই অন্তরে একটাই কথা, সেটা হলো ভাই আমরা নির্বাচন দরকার নাই, আমরা ক্ষমতায় আছি। যেভাবে আমরা সচিবালয় সচিবদের পাশে বসে আছি, ও সচিব বেটাও তো খুব মনে মনে মনত করলো, কারণ ও বিসিএস দিয়ে 40 বছর 30 বছর চাকরি করে সচিব হয়েছে। আর তার পাশে যে অনার্স শেষ করে না একটা ছেলে, ওখানে যে ছুরি ঘুরাইতেছে, সে কি মনে করেন মনের শান্তিতে আছে? এর মনের শান্তিতে তো নাই, এটা তো একটা মনের অসুখে আছে তারা। এই অবস্থাগুলো চলতে আছে, যারা আছেন তারা খুব ভালোভাবেই চান এই অবস্থা চলতে থাকুক, এবং ডক্টর ইউনূস সাহেব যদি সেইটার পক্ষে থাকে, তাহলে সেই রাষ্ট্রের পরিস্থিতি, ওই নিম্নচাপের পরে রাষ্ট্র কোন দিকে যাবে নোবডি নোস, কেউ বলতে পারবে না। এটা একটা ভয়াবহ পরিস্থিতিকে যেতে পারে। আর যদি বোঝাতে হয় যে এনাফ ইজ এনাফ, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, রাষ্ট্রটাকে ট্রেনে তুলে দেয়, নির্বাচনের ট্রেনে যত দ্রুত দিবে। আমি মনে করি এই যে সমস্যা বিতর্ক হচ্ছে, এটি কিন্তু আস্তে আস্তে যারা এই সরকার সমর্থিত দল, তাদের মধ্যেই কিন্তু বিরোধটা চরম আকারে যাচ্ছে। এই গিট্টু কিন্তু লেগে যাচ্ছে। অতি দ্রুত আমি মনে করি ফেব্রুয়ারি থেকে নির্বাচন আগেই আনুন, নির্বাচন আরো আগেই আনুন, এখনই নির্বাচনের শিডিউল দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন করুন। না হলে কিন্তু হুম। আপনাদের মধ্যেই যে বিরোধ সৃষ্টি হবে, সেই বিরোধ কিন্তু আপনারা পরবর্তীকালে জি, ওভারকাম করতে আসলে পারবেন না, ফেব্রুয়ারিতে কারণ নির্বাচন আপনাদের মানে 3 মাসের প্রত্যেকের একদমই রাজনৈতিক কিছু বেশি ধ্যান সময়। ধারণা জি, চিন্তা কিন্তু আলাদা। জি, মঞ্জিল মোর্শেদ, একদম স্পষ্ট। আমি এটাও একটু পরবর্তীতে আসবো যে ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র চলছে, আসলে ক্যান্টনমেন্টের অবস্থা কি, ক্যান্টনমেন্টের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে বা জানছি যে সেখান থেকে মানে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার, সেটা নিয়েও আলোচনা সমালোচনা আছে। এটি বিষয়ে আপনি হয়তো একটু ভালো বলবেন, আইন এবং ক্যান্টনমেন্ট দুটোর বাস্তবতা থেকেও। আমি তার আগে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে তো বলছিলাম, মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকেও শুনবো। হাসনাত আরও বলছেন যে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আপনি কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে নতজন হয়ে ডিসি ভাগাভাগিতে সহায়তা করছেন। মানে ডিসি ভাগাভাগি কথাটা শুনতে শুনতে ডিসি কি আসলে বানরের ওই পিঠা ভাগাভাগির মতো কোনো পিঠা আসলে, যে এত ভাগাভাগি চলছে? জামাত অভিযোগ করছে, বিএনপি অভিযোগ করছে, এনসিপি অভিযোগ করছে, মাহফুজ আলম তিনিও অভিযোগ করছে প্রশাসনে জামাত বিএনপি ভাগাভাগি করে নিয়েছে চোখের সামনে। এরকম আসলে ডিসিরা কি পিঠা? না, ভাগাভাগি করলে অসুবিধা কি আছে? সবাই তো মানে আওয়ামী লীগ বিরোধী। তো এখন তো যারা আছে, মানে কেউ জামাত সমর্থক বা বিএনপি সমর্থক, তো সেটাই তো থাকবে। এনসিপি যদি আরো আগে জন্ম নিত তাহলে এনসিপি সমর্থকরাও থাকতো।
তো এখানে তাদের অভিযোগ কি? এটা তো সবাই তো মানে আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী শক্তি তো থাকবে। এখন তারা যদি মানে সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে তারা করবে না, নির্বাচনে আসতে দেবে না, তাহলে আওয়ামী লীগের যে সমস্ত কর্মকর্তাদেরকে ওএসডি করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাহলে তাদেরকে নিয়ে এসে বসানো হোক গুরুত্বপূর্ণ জায়গায়। কারণ তারাই একমাত্র নিরপেক্ষ, কারণ তারা জামাতও না, বিএনপিও না, এনসিপিও না। তাহলে তাদেরকে দিয়ে সাজাইতে হবে প্রশাসনকে। এরা ছাড়া তো আর উপায় নেই। ইউনূস সাহেব কোথা থেকে আমদানি করবে? এখন প্রশাসনে মানে নিরপেক্ষ লোক তো কেউ না। হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি, না হয় জামাত, না হয় এনসিপি। তো এখন যারা আছে সবাই আওয়ামী লীগ বিরোধী, তাহলে এতে তো সন্তুষ্ট থাকার কথা। এখন যদি শিক্ষার ডিজি যদি হয় বিএনপি, তাহলে স্বাস্থ্যের ডিজি হচ্ছে জামাত। তো কেউ তো আর আওয়ামী লীগ না। তাহলে এখানে নিরপেক্ষতা কিভাবে আসবে? মানে কাকে বাদ দিয়ে কাকে নিয়ে আসবে? তার বাইরে আছে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে এসে প্রশাসনটা সাজায় তাদের অধীনে নির্বাচনটা করলেই নিরপেক্ষ হবে। এই পথে যাওয়া ছাড়া তো আর আমি আর কোনো বিকল্প কোনো পথ দেখি না। জি। আহ, মানে এত অভিযোগ কেন এই ডিসিদের নিয়ে? এই বিষয়টা ডিসি সবার কি রাজনৈতিক রং থাকে? মানে জামাতের ডিসি, বিএনপির ডিসি, এরকম ভাগ থাকে? এটা যেটা হয়েছে কি, গত 15 বছরে মানে এত বেশি দলীয়করণ করা হয়েছে, যার কারণে সেটা তো আওয়ামী এখন লীগের ডিসি গেল, না হয় সবাই না হ্যাঁ, হয় আওয়ামী লীগের, কিন্তু এখন এখন জামাত আর বিএনপি ভাগাভাগি কাদের করছে? না, সেটাই। এখন এর বাইরে যারা ছিল তারাই তো মানে যাদের সংশ্লিষ্টতা নেই, তারা নানান রকম বাছাই বাছাই করে দেখতেছে যে না, এখন এরা যারা আছে এরা হচ্ছে আওয়ামী লীগের বাইরে আছে। তা আওয়ামী লীগের বাইরে থাকার পরেও তারা এমন না যে তারা খুব পেশাদার। তারা হুম। কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির সুপারিশে আসছে, কেউ জামাতের সুপারিশে আসছে, কেউ এনসিপির সুপারিশে আসছে। এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যেই এখন প্রশাসক হলেন, প্রেস সচিবের হচ্ছে ছোট ভাই, এখানে আলোচনার পর তিনি বলছেন যে না, আমি এটা নিয়োগের ব্যাপারে কাউকে ফোন করি। ফোন না করলে তা ওনাকেই কেন মনে হলো যে প্রশাসক পদে নিয়ে আসতে হবে? তাহলে সেও তো তাহলে নিরপেক্ষ না। তাহলে আপনি যাবেনটা কোথায়? হয়েছে কি, মানে আমরা এই দলবাজি করতে করতে প্রশাসন, পুলিশ সবকিছুকে ধ্বংস করার পরে আমরা আর কোনো নিরপেক্ষ পেশাদার কোনো লোক বিসিএস পাশ করে আসবে এই জায়গাগুলোতে বসবে, এটা আর আমরা কল্পনা করতে পারি না। বা তারা হয়তো এমন কোণঠাসা অবস্থায় কোনো হুম। রকমে তারা গুরুত্বপূর্ণ পদে আসে না, তারা কোনো রকমের হুম। চাকরি বাঁচায় চলতেছে। এই হলো চেহারা। এটা একটা বিপজ্জনক চেহারা। মানে রাষ্ট্রকে জি। মানে গড়ে তুলতে গেলে, শক্তিশালী করতে গেলে আপনার প্রশাসনকে শক্তিশালী করতে হবে, পুলিশ, বিচার। কিন্তু সেগুলি তো পেশাদারিত্বের ভিত্তিতে করতে হবে, এটা তো দলীয়করণের মধ্য দিয়ে করা এই যাবে এই না। ধারণাটাই মোস্তফা ভাই, জি ভাই। এই এই যে ধারণাটা, এই ধারণাটাই কিন্তু সঠিক না। এই যে ধারণাটা করছে সবাই, এটা সঠিক না। কারণ হলো প্রশাসনে, আমি তো বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে শত শত অফিসারদের সঙ্গে সংশ্রয়, ব্যক্তিগত সম্পর্ক। হয় জি কি, যখন আপনি সিস্টেমে নিয়ে আসেন, সবাই আওয়ামী লীগ হয়ে গেছে কিন্তু সবাই আওয়ামী লীগ করে না। এই রাইট। প্রশাসনের শতকরা ম্যাক্সিমাম 30% লোক হয়তো পাবেন যারা নাকি একদম একদম 70% দলীয় না। কিন্তু হুম যেহেতু সিস্টেম ছিল, ওখানে আওয়ামী লীগ না করলে কোনো কিছু হবে না, হুম অতএব ওখানে 90% তখন ওই আওয়ামী লীগ হয়ে গেছিল। কিন্তু ওনারা হুম যারা হুম এখন হুম কথা বলছেন তারা বুঝতে পারেন না যে 70% লোক তো ওরা এখন অলরেডি সরকারের পক্ষে চলে গেছে, কিন্তু হুম তাদেরকে নিয়ে এখনো বিতর্ক চলছে। তারা দোষর, এভাবে তো রাষ্ট্র চালাতে পারবেন না। কারণ আপনার রাষ্ট্র কি সেনাবাহিনী ছাড়া, পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া চালাতে পারবেন? রাষ্ট্র তো ওভাবে চলে না। অতএব এদের তো সেই অভিজ্ঞতাটাই হয় নাই যে কাকে কাকে কিভাবে ডিল করতে হবে, কাকে কিভাবে চালাতে হবে, সেই অভিজ্ঞতাই তো তাদের নাই। সেই হুম। অভিজ্ঞতা থাকলে তো এই কথা রোজ রোজ বলে না যে প্রশাসন সব আওয়ামী লীগের। আমি তো দেখি, আপনি প্রশাসনের খোঁজ দিয়ে দেখেন, এখন এই আওয়ামী লীগের যে লাইন দিছিল তারা আর আওয়ামী লীগের নাই। তারা এখন ভাগ হয়ে গেছে, কেউ এনসিপি তে গেছে, কেউ বিএনপি তে গেছে, কেউ জামাতে চলে গেছে। এবং ওই অরিজিনাল যারা 30%, তারা হয়তো কোনো দিকে যাবে না। হুম। কিন্তু এই সত্তর আচ্ছা, পার্সেন্ট মানে আমার আবার একটা কালকে প্রশ্ন, যদি জনাব ধরেন মনজিল জাসদ মোর্শেদ। ক্ষমতায় চলে আসে, ওই 70% তখন ওই জাসদের পক্ষেই চলে যাবে। কারণ হ্যাঁ, সিস্টেম আমার এখানে এমনই একটা করা প্রশ্ন। আছে যে সিস্টেমকে হুম। ফলো করে তারা শেল্টার নেয়। কাজে এই ধারণাটাই সঠিক না যে প্রশাসন সব দলীয়করণ। হুম। যদি প্রশাসনের মানে ডিসিদের ধরেন দলীয় মত থাকে, তাদের দলীয় একটা মানে আনুগত্য বলবো না, তারা তো দলীয় সমর্থন থাকতেই পারে, সবারই এক একটা দলের প্রতি সিম্প্যাথি থাকতে পারে, কিন্তু তার মানে কি তারা যোগ্য ব্যক্তি হবেন না? মানে কোনো দল সমর্থনের থাকলে তিনি আর ন্যায় মানে কাজ করতে পারবেন না, বিষয়টা এরকম। সব মানে সেটি সাংবাদিক বলি, পেশাজীবী বলি, আইনজীবী বলি, সবারই তো একটা রাজনৈতিক দলের প্রতি বায়াসনেস থাকতে পারে।
কিন্তু তাতে কি তার তার প্রশাসনিক দক্ষতা নষ্ট হয়ে যায়, বা কর্মক্ষেত্রে যোগ্যতা নষ্ট হয়ে যায়? এই আগে তো আমরা শুনতাম না যে এই একটা আইডিয়াটাই তো ভুল। একটা এই জোক আইডিয়াটাই শুনতাম তো ভুল। মঞ্জিল মোর্শেদ। আপনার প্রেস ক্লাবে 50 থেকে 70 জন সিনিয়র সাংবাদিক, তাদেরকে হুম। বলে দিল তোমরা আর এখানে মেম্বার না। তাহলে আপনার এটা কি জার্নালিজমের একটা ইথিক্স হইলো বলেন? এবং জি, জি, একটু একটু মনে হয় ইন্টারনেটের এটা সমস্যা তো হচ্ছে, যার কারণে জার্নালিজমের কথা ইথিক্স হইলো না। যেতে আইনজীবীরা, আসতে বহু সমস্যা হচ্ছে। আইনজীবীরা এখন বারে আসতে, শোনা যাচ্ছে আমাকে? জি, জি, বহু আইনজীবীরা আপনার এখন আদালতে আসতে পারেন না, এবং সেই প্রতিবন্ধকতা এখনো আছে। এটার মাধ্যমে কি আপনি ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব? সম্ভব তো না। অতএব আপনাকে তো এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেখানে সমস্ত নাগরিক তারা সিকিউর ফিল করবে। সেই ব্যবস্থাটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে রাষ্ট্র তো সঠিকভাবে আপনি চালাতে পারবেন না। রাষ্ট্রের মধ্যে বিতর্ক সৃষ্টি হবে, রাষ্ট্রের মধ্যে বিরোধ সৃষ্টি হবে, এবং এই বিরোধ নিয়ে কিন্তু আগানো যায় না। ঐক্য থাকলে আগানো যায়, এটি তো হলো বাস্তবতা। এখন আমি দেখছি সেটা হলো, এই যে কথাগুলো বলা হচ্ছে, যে আজকে ধরেন নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে, আমি তো মনে করি যে ডিসি আপনার রিটার্নিং অফিসার হবে, তারা কেন রাতের বেলা ভোট কেটে দিয়েছিল? কারণ সে জানে যে তার এই কারণে তার কোনো বিচার হবে না, তাকে জেলে যেতে হবে না। প্লাস হলো সে পরবর্তীকালে জয়েন্ট সেক্রেটারি হতে পারবে। এই তো দুইটা লোভ ছিল। আপনি যদি আজকে এই লোভ দুইটাকে স্টপ করে দেন, তাহলে তোমাকে সাথে সাথে জেলে যেতে হবে, এবং এই ভোট কাটলে তুমি এই সার্ভিসেও আর থাকতে পারবে না। এই দুইটা ব্যবস্থা যদি আপনি নিশ্চিত করেন, তাহলে ও তো আর কাটবে না। কোন তো হুম, সিস্টেমের দাস এরা, প্রশাসন তো সিস্টেমের দাস। অথবা আপনি সেই প্রশাসনটা নিশ্চিত করেন, সেইভাবে ব্যবস্থা করলেই তখনই জি, আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করা যায়। যেভাবে খুবই, আপনারা সব ঝেড়ে হুম, ছেটে দিচ্ছেন, তাতে এই যে লোম বাঁচতে বাঁচতে কিন্তু একসময় কম্বল আর থাকবে না। জি, খুবই মানে যৌক্তিক কথা যে প্রশাসন আসলে স্বার্থের জন্য কাজ করেছে, দলীয় ঠিক আনুগত্য না। আগে শুনতাম না যে প্রেজেন্ট পলিটিক্যাল পার্টি পিপিপি সব প্রশাসনের কর্মকর্তা বা সরকারি কর্মকর্তারা নাকি এই সরকারি দল করেন সব সময়। এখন এসে আসলে সব আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি বা জামাতের মানে সব শোনা যাচ্ছে যে ডিসিরা নাকি তাদের তাদের কার কার ডিসি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছেন। এটা সম্পর্কে একটু জানতে চাই। ক্যান্টনমেন্টে বসে বসে কি মোস্তাফিররা ষড়যন্ত্র করার মতো পরিস্থিতি আছে, যেখানে আসলে আমরা দেখছি ক্যান্টনমেন্টের মধ্যে অন্য আর একটা অস্থিরতা বা অন্য একটা চাপ বিরাজ করছে, সেনা কর্মকর্তারা সেখান থেকে তাদেরকে সাব জেলে রাখা হয়েছে। আমি মঞ্জিল মোর্শেদ আপনার কাছ থেকে ওই প্রসঙ্গে শুনবো। একটু মোস্তাফিরোজ আপনার একটু মন্তব্য শুনে আসি। না, সেনাবাহিনী বা সার্ভিং অফিসারদেরকে তো এই মানে এরকম সিভিল এতে কখনো লড়তে হয়নি। তাদের সেনা আইনে বিচার হয়েছে। এখন সেই কারণে একটা কেন হয় না? ব্যবস্থা জিয়াউল করা। হাসান লড়ছেন, বা আগেও তো সেনা কর্মকর্তারা গেছেন। না, গেছেন, কিন্তু মানে একেবারে মামলায় এরকম ধরে আহ, মানে একটা গ্রুপ ধরে বিচার হয়তো বিচ্ছিন্ন ভাবে একজন দুইজন হয়েছে, কিন্তু এরকম গ্রুপ ধরে সম্ভবত আর আর হয়নি। আর এটা খুব সিরিয়াস একটা কেস। তো সেখানে তাদেরকে সাব জেলে রাখা হয়েছে, আইনের ব্যত্যয় ঘটেনি। তবে আইনের মধ্যে একটা হয়তো বিশেষ সুবিধা তারা তৈরি করছে। এটা হয়তো একটা ভারসাম্য রক্ষা করার জন্য করতে পারে। এখন আমরা সহসায় সবকিছু এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলে দিই, ক্যান্টনমেন্টের মধ্যে হচ্ছে, এইগুলি এক ধরনের উস্কানি। আমি তো বললাম তো যে কেউ কেউ এমন এমন কিছু কথাবার্তা বলে এক ধরনের অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। কারণ নির্বাচনটা যদি আসলে ওই আরো 6 মাস আগে হয়ে যেত, যেটা মঞ্জুল মোর্শেদ উনি বললেন, সেটা তো এখন আর সময়ও নেই, 3 মাস। সেই হিসেবে তো ফেব্রুয়ারি মাস চলেই আসে, আর ডিসেম্বরে আনার সম্ভবত এ নেই, কারণ নভেম্বর মাস তো চলেই আসতেছে। 1 মাসের মধ্যে তো আর নির্বাচন হয় না। তো যাই হোক, এটা অলরেডি আমরা এই ধরনের পরিস্থিতিটা তৈরি হয়েছে এই কারণে যে আমরা অনেক দেরিতে নির্বাচনটা করে ফেলাম। আরো আগে যদি নির্বাচনটা হয়ে যেত এবং ডিসেম্বরের মধ্যেই যদি হইতো, সবচেয়ে ভালো হতো, এবং আরো আগে হলে আরো ভালো হতো। এখন বারবার ক্যান্টনমেন্টকে জড়ানোর মধ্য দিয়ে আবার একটা পরিস্থিতি তৈরি করা যে আমরা আবার একটা মানে নির্বাচন হলে তো ওই যে যেটা মঞ্জুল মোর্শেদ বললেন, আসলে অনেকের জারিজুরি শেষ, অনেকের এখন অনেকগুলো ক্ষমতার বলয়, তখন একটা এক কেন্দ্রিক একটা ক্ষমতা চলে আসবে। তো সেটা তাতে যাদের এখন নির্বাচন ছাড়া যারা ক্ষমতা দেখাচ্ছে, তারা
তখন ক্ষমতা দেখাতে পারবে না। সেই কারণে ওই ক্যান্টনমেন্টে ওয়াকার জেনারেল ওয়াকারকে খোঁচা দিতে 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 দেখে যে জেনারেল ওয়াকারকে কোনোভাবেই নড়ানো যাচ্ছে না। কিন্তু কিন্তু চেষ্টাটা কিন্তু অব্যাহত আছে, কিভাবে তাকে বিতর্কের মধ্যে নিয়ে এসে একটা পাল্টা সেখানে একটা নেতৃত্ব দাঁড় করানো, সেখানে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করা, অস্থিরতা তৈরি করা, এই চেষ্টাটা তো আছে। এবং এখনো দেখা যাচ্ছে যে দেশের ভেতরে সেইটা ম্রিয়মাণ হলেও সেই চেষ্টাটা আছে। চেষ্টাটা আছে এই কারণে যে তারা আবার মানে সামনে চলে আসতে চায়। এই যে পিছনে পড়ে গেছে, পিছন থেকে সামনে আসার একটা প্রতিযোগিতার জন্যই বারবার এই ক্যান্টনমেন্টকে সামনে নিয়ে আসা হচ্ছে, যাতে একটা পরিস্থিতি তৈরি হয়, একটা পট পরিবর্তন হয়। নির্বাচন হলে রাজনৈতিক পট পরিবর্তন হবে, কিন্তু জি, ক্যান্টনমেন্ট আপনার নিয়ে বিশ্লেষণটা একদমই খোঁচাখুচি করলে স্পষ্ট একটা জনাব বিশেষ মোস্তফা পট ফিরোজ। পরিবর্তন হবে। এখন ওই বিশেষ পট পরিবর্তনের জন্য কেউ কেউ সুবিধাভোগী হইতে চায়। সেই কারণেই জি, এই বারবার মানে ক্যান্টনমেন্টের কথাটা নিয়ে ক্যান্টনমেন্টকে আসা সামনে হচ্ছে। নিয়ে আসা হচ্ছে। কিন্তু এই যে আপনিও বলছিলেন না যে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে, বেআইনি না কিন্তু তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে 15 সেনা কর্মকর্তাকে। এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বাটপারি শুরু করেছেন, মানে এটাকে তিনি বাটপারি বলছেন। এটা কি আপনি এভাবে বলবেন, বা এই যে বিশেষ সুবিধা দেয়া, এটা কি তিনিও একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এই জন্যই কি এই একটা ব্রাদারহুড থেকে এই বিশেষ সুবিধা দেয়া? দেখেন, রাজনীতিকরা অনেকগুলো শব্দ ব্যবহার করে, আমাদের মধ্যে গণমাধ্যমেরও কেউ কেউ বলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি হয়তো সেই ধরনের সাংবাদিকও না, সেই ধরনের রাজনৈতিক মন মানসিকতা নাই বলে আমি এইসব শব্দগুলো কারোর ক্ষেত্রেই ইউজ করতে চাই না। আইনের এই ব্যাখ্যাটা আমার সম্ভবত মনে হয় যে অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদি বলতে পারবেন, এখানে কি হুম, মানে মানে সংযোগটা বিশেষ মনে হয় বিচ্ছিন্ন কোনো হয়ে গেছে। আইনের ব্যত্যয় ঘটলো কিনা। হ্যাঁ, আইনের ভেতরে হয়তো বিশেষ সুবিধা একটা তৈরি হয়েছে, সেটা এইটুক বলা যায়। তো সেটার করার মধ্য দিয়ে কি এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে যাতে বিচারটা বিঘ্নিত হবে, আমি ঠিক মানে বলতে পারবো না। এটা অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদি বোধহয় উপযুক্ত মানুষ। জি, তার সংযোগটা মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা তাকে পাচ্ছি না। কিন্তু বিশেষ সুবিধা যেমন পাচ্ছেন, আবার একটা মানে এই প্রশ্নটাও আছে তাদের সাথে এই অবিচারটা হচ্ছে কিনা, যে বিচারের আগেই তাদের চাকরি শেষ, এবং তারা যদি মানে তারা যদি নিরপরাধও প্রমাণিত হন, তারা কিন্তু আর চাকরি ফিরে পাবেন না। সুবিধার সাথে সাথে তাদের এই যে তাদের এই বিষয়টা, এটিও একটা বিশেষ আলোচনার জায়গা। না সেটা, শেষ না কিছু সেটা বলবেন, কেন আমি শেষ হবে করব। না। জি, আমার ধারণা যে চাকরি না পাওয়ার, যদি বিচার যদি তারা অব্যাহতি পান, তাহলে তারা আবেদন করে আবার চাকরিতে পুনর্বাসিত হবেন, না, থাকবে না আমি কেন? সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম একটা অনুষ্ঠানে। তারা বলছিলেন যে সেনাবাহিনীতে এই সুযোগটা নাই। একবার চাকরি আচ্ছা, হারালে তা কোনোভাবেই তাদের আর চাকরিতে পুনর্বহাল হবার সুযোগ নাই। এটা তাদের একদম মানে নির্দিষ্ট রুল। অতএব কোনোভাবেই তারা আর চাকরি ফিরে পাবেন না। আচ্ছা, এটি তো সেটা একটা নিশ্চয়ই যদি সেটা থাকে তাহলে সেটাই হবে। সেনাবাহিনীর চাকরি তো আর সিভিলদের চাকরির মতন না। সেনাবাহিনীর চাকরি খুব মানে দ্রুত চলে যাওয়ার মতন বিধিবিধান গুলো করা আছে, কারণ সেনাবাহিনী তো একটা স্পর্শকাতর বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী। নিরাপত্তার কারণে এখন এখানে সিভিল, যেমন একজন সচিবের চাকরি গেলে সে আইন মানে মামলায় লড়ে আবার ফিরতে পারে, সেনাবাহিনীতে সেই সুযোগটা নেই, কিছু হুম, করার নেই। আবার এটাও জি, সত্য সেটাই। যে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে একেবারে দলীয় বাহিনীর মতন করে, পুলিশের মতন করে বা অন্যান্য কর্মকর্তাদের মতন করে ব্যবহার করা হয়েছে, এটাও বাস্তবতা। এই বাস্তবতাটাও অস্বীকার করা যাবে না। জি, যার ফলে এটা তো রাষ্ট্রের প্রশাসনের সব ক্ষেত্রে এই যে ক্ষতটা আমরা বয়ে বেড়াচ্ছি, আমাদের এটা ক্ষতি, তো রাষ্ট্রীয় ক্ষতি এটা, মানে জনগণের ক্ষতি। কারণ একটা অফিসারকে তৈরি করতে গেলে রাষ্ট্রের, জনগণের প্রচুর অর্থ ব্যয় হয়। তার কিন্তু তাকে যদি অপব্যবহার করা হয় এবং তাকে যদি সেই সার্ভিসে না রাখা যায়, তাহলে এটা কার ক্ষতি? আলটিমেটলি তো রাষ্ট্রের ক্ষতি। জি। আমি শেষ করতাম, কিন্তু মনজুর মোর্শেদ, অ্যাডভোকেট মনজুর মোর্শেদকে আবারও পেলাম, যার কারণে শেষ প্রশ্নটা আপনার কাছেও করে যাই। যে এই যে ব্যারিস্টার ফুয়াদ বলছেন, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, তিনি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বাটপারি করছেন। এই যে সেনা কর্মকর্তাদের যে একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, সাব জেল, প্রিজন, এসি ভ্যান তাদেরকে দেওয়া হচ্ছে, এটি একটি বাটপারি হিসেবে তিনি আখ্যায়িত করছেন। আপনি এটিকে আসলে কিভাবে মূল্যায়ন করেন? এবং কথা হচ্ছিল যে এই সেনা কর্মকর্তারা যদি নিরপরাধ প্রমাণিত হন, তবুও তারা আর চাকরি ফিরে পাবেন না। আপনিও নিজে একজন সাবেক সেনা কর্মকর্তা, মানে বিচার এবং অবিচার দুটাই কিরকম ভাবে দেখছেন আপনি, বা হচ্ছে কিনা দুটাই একসাথে? ধন্যবাদ। আমি যদিও সংযোগ হারিয়ে ফেলেছিলাম, সব কথা শুনতে পারিনি। তা আমি যেটা বলবো, যে কথাটা বললেন, দেখুন একটু লজ্জা বোধ করি, কারণ একজন রাজনীতিবিদ একটা দলের নিশ্চয়ই প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, এই ধরনের শব্দ যদি রাষ্ট্রের যারা পতাকা নিয়ে চলে তাদের ব্যাপারে প্রয়োগ করেন,
তো এখানে আমার বলার কিছু নাই, শুধু মানুষের কাছে তার যে অবস্থান এটা দুর্বলই হয়। শুধু এটা না, আপনার আমাদের সম্পর্কে যা কথাবার্তা বলছেন বিভিন্ন ধরনের লোকজন, তারা নাকি রাজনীতি করেন। আমি তো মনে করি তারা রাজনীতির রও শেখেন নাই। যারা নাকি দেশের সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনীকে নিয়ে যারা যে সমস্ত ন্যাক্কারজনক এবং অপমানজনক আন্ডারমাইন করার কথাবার্তা বলছেন এবং সেনাবাহিনীর বিতর্ক সৃষ্টি করছেন, সেটি আমি মনে করি এরা রাজনীতির র বোঝে না। কারণ এরা যদি রাষ্ট্র পরিচালনা করতে যায়, সেই রাষ্ট্র একদম ধ্বংস হয়ে যাবে। কারণ রাজনীতি যদি বুঝতো তাহলে তারা এটা বলতো না। কারণ আপনি জানেন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য সবচেয়ে বড় শক্তি প্রতিনিয়ত দরকার হয় না, কিন্তু এক সময় দরকার হয়, যে কোনো সময়। যখন আমি আমার সার্বভৌমত্বের উপর আঘাত আনবে তখন সেনাবাহিনী দরকার। এই জন্য বিশ্বের কোন সেনাবাহিনী নিয়ে এত বিতর্ক আপনি পাবেন না, যেখানে আমাদের প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেকটা জায়গায় আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে এমন ভাবে কথাবার্তা বলা হচ্ছে কিছু, এবং কিছু লোকজন বলছে তাদেরকে আমি কি বলবো, তাদেরকে আমি বলবো অপরিপক্ক, এটাই বলবো, শুধু অপরিপক্ক। এবং সাথে সাথে এটাও বলবো তারা অপরাধ করছেন। কারণ আজকে অনেক সেনাবাহিনী অফিসাররা তারা পারিবারিক ক্ষেত্রে, তারা অনেক ক্ষেত্রে এখন তারা অপমানিত বোধ করছেন। কারণ আগে যে আপনার যে একটা অবস্থান, সে অবস্থানটা না থাকলে যেটা হয়, যে সেই ঘটনাগুলো অলরেডি পারিবারিক লেভেলে চলে গেছে। এবং এটি করার জন্য যারা দায়ী তারা কিন্তু বাংলাদেশের জন্য ভালো করছেন তা না, তারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার থেকে বিরত রাখতে চায় এবং বাংলাদেশকে ধ্বংস করতে চায়। আর এটা ধ্বংস যারা করতে চায় তারা, আমার কাছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এটা হয়তো সবাই একমত হবেন না, তারাই চায় বাংলাদেশ সৃষ্টিকে যারা মানতে পারেন নাই, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টিকে যারা মানতে পারেন নাই, তারাই বাংলাদেশকে ধ্বংস করতে চাইবেন। এছাড়া তো অন্য কারো ধ্বংস করার কোনো কারণ থাকতে পারে না। আমি এটাই বলতে চাই, সেটা হলো যে আমাদের দেশের রাজনীতিতে, সেনাবাহিনীতে, নির্বাচন, যত কথাই বলেন না কেন, এখানে আসলে যেটা হয়েছে সেটা হলো আমাদের যেটা দরকার ছিল সেটা হলো বৃহত্তর ঐক্য। এবং বৃহত্তর ঐক্যের মাধ্যমে বৃহত্তর জনগণের ঐক্য কিন্তু বলছি আমি, এবং বৃহত্তর জনগণের ঐক্য, সব রাজনৈতিক দলের ঐক্যের কথা বলছি, বৃহত্তর জনগণের ঐক্যটাই আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। একটা বৃহৎ অংশকে বাদ দিয়ে আমরা চলার চেষ্টা করছি। এটি রাষ্ট্র ভবিষ্যতে কোন দিকে যাবে, কতটুক সমাধান হবে, এটা এখনো বলা যাবে না। এবং এটার যে কোনো ফলাফল ভালো হবে না, সেটা অলরেডি আপনারাই আলোচনায় এখন আনছেন, যেটা আগে 6 মাসে আলোচনা করতেন না, এখন আপনারাই বলছেন যে এই নির্বাচন নিয়ে যে সমস্ত কথা হচ্ছে, এটা কি সেই আগের সরকারের নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি কিনা। ধরেন কথার কথা, যদি এমন হয় বিএনপির সঙ্গে, তারা তো নর্মালি আমরা যেটা মিডিয়ায় পাইছি 100 সিট চায় তারা, 100 সিট যদি বিএনপি রাজি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই নির্বাচনটা যদি হয়, আওয়ামী লীগ জাতীয় পার্টি কেউ আসলো না, তাহলে আপনি কি আগে যে দামি নির্বাচন করছিলেন এটাকে আপনি কি নির্বাচন বলবেন? ওতে একই নির্বাচন বলবেন। তাহলে এই যে পরিবর্তনের পরে যে প্রত্যাশা, গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বচ্ছ গণতন্ত্র, সেটা কি হবে? সেটা তো হবে না। সেই জন্য আপনার এই জায়গাটাও চিন্তা করতে হবে যে আমরা যদি যাই, এবং গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প বিশ্বে নাই, একমাত্র একমাত্র পন্থা হলো জনগণের মতামতের ভিত্তিতে, মতামতটা কিভাবে, এটি হলো গণতন্ত্র, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা। এবং এটা আমাদের সংবিধানে আছে, ভালোভাবেই আছে। সংবিধান পরিবর্তন করতে চাইলে যে কোনো সময় করা যায়, ইভেন কি সংবিধানের আপনার 2/3 পরিবর্তন করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু যে সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, সেটাকে যদি আপনারা ষড়যন্ত্র করেন, এটাকে ফেলে দিতে হবে, এটাকে ডিলিট করে দিতে হবে, তারপরে আরেকটা কিছু করবেন, এটি করতে গেলে বাংলাদেশের যে পরিস্থিতি হবে, সেটা আমি মনে করি যে সেটা কিন্তু আরেকটা যুদ্ধের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারে। সেরকম এবং আলামত সেই কেউ কেউ দিয়ে পরিস্থিতি যাতে কেউ না দিয়ে যায়, রাখেন। সেটি আমি আহ্বান জানাবো যে বাংলাদেশকে নিয়ে আপনারা খেলা করেন না। বাংলাদেশের জনগণ আমরা, অতএব আমাদেরকে নিয়ে খেলা করার অধিকার আপনাদের নাই। জি, আপনারা রাজনীতি করবেন, করেন, রাজনৈতিক স্বচ্ছতার মধ্যে রাখেন, জনগণের মতামত নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, স্বচ্ছভাবে করেন, যেটা জি। করবেন সেটা আপনারা করেন। পছন্দ না হলে নেক্সট টার্মে আপনাকে ভোট দেবো না, কিন্তু আপনারা রাষ্ট্রকে নিয়ে খেলা করেন না, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো জি, এগুলোকে ধ্বংস অ্যাডভোকেট করেন না, মঞ্জিল মোর্শেদ, আপনার আহ্বান রাষ্ট্রের যে একেবারে মর্যাদা স্পষ্ট। সেটাকে আপনারা অনেক ধন্যবাদ, অবদমিত অনেক করবেন। ধন্যবাদ। আপনি যে শঙ্কার কথা বলছিলেন, যুদ্ধ, গৃহযুদ্ধ বা আর একটা গণ অভ্যুত্থান, এরকম কথাও রাজনীতিকদের মুখ থেকেই আসছে, মানে এরকম আশঙ্কার কথাও। আশা করি সেরকম আশঙ্কার দিকে আমরা যাব না। গণতন্ত্রের কথা আপনারা আশা করছেন, আশা করছি সেই দিকেই আমরা ধাবিত হচ্ছে। অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করি।